আমি হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম, কিন্তু সময়ের দিকে একটু খেয়াল করিনি। ক্লাসের সামনে যেতেই বললাম, ম্যাম, আসতে পারি? হৃদয়, কয়টা বাজে দেখ তো। আমি ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিলাম, কেননা আজও আমি 20 মিনিট দেরি করে এসেছি। প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছি আমি। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে আছি, আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছেন না। ম্যাডামের এমন আচরণ দেখে আমার কাদো কাদো মুখ, ভাষা নির্বাক, আর ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভিতর নীলা প্রবেশ করে কোনো রকম কথা না বলে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে আমাকে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এ কী হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোনো রকম কথা না বলে হৃদয়কে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় আমি সাধে মারিনি, যাকে মেরেছি তাকে জিজ্ঞেস করুন কেন মারছি। হৃদয়, তুমি এমন কি করছো যার কারণে এই মেয়েটা এমন ভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে, ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এমনভাবে মারলো মেয়েটা। সব মিথ্যা কথা, সব তুমি সব জানো। তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। আমি আপনার বা বান্ধবী? কি বলছেন এসব? ন্যাকা, কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। আচ্ছা মা, আমাকে বলো তো কি হয়েছে? আমি তো এইসবের কিচ্ছু বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে ওর সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল। আর এর সব কিছুর পেছনে শুধু এই ছেলে জড়িত। নীলার এমন কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই মেয়ে? আর কেই বা তার বান্ধবী? আর তার বান্ধবীর সাথে আমি বা কী করলাম? এসব কথা ভাবতে লাগলাম। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি? কিছুই তো বুঝতে পারছি না। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছো শুধু তুমি তুমি তুমি। অনেক জোরে জোরে নীলা কথাগুলো বলল। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারলো। ক্লাসের ম্যাডামই হলেন আমার বড় বোন। এবার আমাকে আপু একটা কষে থাপ্পড় দিলেন গালে। আপু, আমি কিছু করি? চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলি? তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। আমি আপুর মুখে এমন কথা শুনে কেঁদেই দিলাম। এবার চোখ থেকে অঝরে জল ঝরছে। ক্লাসটা পুরাই স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে আমাকে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। নীলার বান্ধবীর সাথে আমার রিলেশন হয়েছিল, আর এখন তার গর্ভে আমার সন্তান, তাও আবার অবৈধভাবে। নীলা এমন করুণ অবস্থা জেনে আর চুপ করে থাকতে পারিনি। তার বান্ধবী এসব কথা আমাকে বলাতে আমি মেনে নেইনি, আর তার কারণে নীলার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটল এক অন্যরকম ঘটনা। কিছু ছেলে এসে আমার শার্টের কলার চেপে ধরে ক্লাসের ভিতর থেকে বের করলো আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল। এসব ঘটনা আপু নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ মা বাবা মারা যাবার পর আমাকে অনেক আদর দিয়ে বড় করেছেন। আমি তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউ নেই। অনেক কষ্ট করে আমাকে এত বড় করেছে। এদিকে আমার চারদিক অন্ধকার হতে লাগলো, কারণ এসব ঘটনার কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর একটা গাড়িতে করে কিছু লোক আসলো, হাতে লাঠি নিয়ে। মনে হচ্ছে আমাকে মারবে। নীলা বলে উঠল, ভাইয়া, এই ছেলেটা আমার বান্ধবীর সাথে অমন আচরণ করেছে। তুই নিশ্চিন্তে থাক নীলা, তোর বান্ধবীকে যে ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। ভাইয়া, তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট এসে গেছে। অনেকে বলেছে, কি ব্যাপার, বাংলা ম্যাডামের ভাইকে এভাবে ওরা এনে কি করবে? কিছুক্ষণ পর নীলার বাবাও চলে আসলো কলেজ মাঠে। আর নীলার বাবা হলেন এমপি, তাই তার হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগ নীলা এমন করছে। আপু এসব নিজ চোখে দেখতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। নীলার বাবা বলল, মা নীলা, কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন আচরণ করেছে? আমাকে দেখিয়ে বলল, বাবা, এই ছেলেটা করেছে এমন আচরণ। তাহলে তুমি সেই ছেলে যার কারণে আমার মেয়েও কান্না করেছে? তুমি জানো
আমার মেয়ে নিজের জন্য না, তার বান্ধবীর জন্য কান্না করেছে, আর এর সব কিছু তোমার জন্য হয়েছে। কথাটা বলেই সকল স্টুডেন্টসের সামনে আবার একটা থাপ্পড় মারলো আমাকে। স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। বাবা ও মিথ্যা কথা বলছে, ও সব জানে। এসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এসব কথা। বাহ বাহ বাহ, বেশ তো কান্না করতে পারো দেখছি। আমার বান্ধবীর সাথে নষ্টামি করে এখন কান্না করা হচ্ছে। নষ্টামি করার আগে ভাবেননি? আমি নীলার কথা শুনে চুপ করে আছি, কোনো কথা বলছি না। কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? আর কি বা বলবো তাকে, কারণ কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমাকে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানানভাবে ধিক্কার দিতে থাকলো। সবার এমন আচরণে আমার মনে হচ্ছে এর থেকে মৃত্যুই ভালো। সব ছেলেগুলো আমাকে মারতে এগিয়ে আসলো, লাঠি দিয়ে আঘাত করবে এমন সময় নীলার বান্ধবী নীরা, যার জন্য এত কিছু, সে চিৎকার করে বলল, নীলা, ওই ছেলেটা নয়, ওকে মেরো না। নীলার এমন কথা শুনে নীলা তার কানকে বিশ্বাস করতে পারছে না। এসব ভাবতেই নীলার গা শিহরে উঠছে। নীরা এসে বলল, নীলা, এসবের মানে কি? এই ছেলেটাকে? নীরা, তোর সাথে যে ছেলেটা চিট করেছিল সে এই ছেলেটা না? নীলা, তুই রং জায়গায় এসে পড়েছিস। এই ছেলেকে তো আমি চিনিই না। আর আমার সাথে যে ছেলে চিটিং করেছে সে তো এই ছেলে না। নীলার মুখে এমন কথা শুনে নীলা স্তব্ধ, কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নীলার চোখেও জল জমে গেছে। নীলা আমার কাছে গিয়ে বলল, সরি। 7 দিন পর প্রতিদিনের মতো আজকেও আমি ক্লাসে দাঁড়িয়ে আছি। এটা প্রতিদিনের রুটিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মেয়েটাকে কি ব্লক করাটা আমার ঠিক হয়েছে। সেদিনের পর আমার কাছেও আসেনি, আর কোনো প্রকার যোগাযোগই করেনি। এসব ভাবতে লাগলাম আনমনে। এমন সময় কে যেন বলে উঠল, আসতে পারি ম্যাডাম? মেইলি কণ্ঠ, আর কণ্ঠটাও কেমন চেনা চেনা লাগছে। তারপর দরজার সামনে চোখ মেলে আমি 1000 ভোল্টেজের ইলেকট্রিক শক খেলাম, আর মনে মনে বলছি, আরে এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আর পরে আমি ক্ষমা চেয়েছি। এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। নীলা ক্লাসের ভিতরে প্রবেশ করলো আর বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নীলার দিকে, শুধুমাত্র আমি তাকাচ্ছি না তার দিকে। সত্যি বলতে নীলা অনেক সুন্দর দেখতে, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্রাশ খেয়েছে, না হলে এভাবে তাকিয়ে থাকে। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। নীলার মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে ক্লাস করছে আর আমি দাঁড়িয়ে। আর মনে মনে বলল, সেদিন ক্লাসে এসেও দেখছি দাঁড়িয়ে থাকতে, আর আজকেও দেখতেছি দাঁড়িয়ে থাকতে, ব্যাপারটা কি? পায়ে আবার কোনো সমস্যা নেই তো ছেলেটার? আরে না না, পায়ে সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতেও পারে, তাহলে কাহিনীটা কি? নীলা আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর আমি সেটা লক্ষ্য করে অনেক লজ্জা বোধ করছি, কারণ দাঁড়িয়ে আছি দেখে। এদিকে ম্যাডাম ভাবছেন, কি ব্যাপার, হৃদয় তো প্রতিদিনে 30 মিনিট যাবার পর আমাকে বসার জন্য বলে, আর আজ 40 মিনিট হয়ে গেল তবুও বসছে না। তারপর ম্যাডাম আমাকে বসতে বলল, আর আমিও ভদ্র ছেলের মতো বসে পড়লাম। বলতে গেলে একরকম নিস্তব্ধতায় ক্লাস শেষ হলো, আর আমি তো একেবারেই পিন ড্রপ সাইলেন্ট হয়েছিলাম। ক্লাসরুম থেকে বের হয়ে আমি ম্যাডামের পিছু পিছু গেলাম, আর নীলা আমাকে ফলো করলো। আমি পিছন থেকে ডাক দিল, ম্যাডাম, অর্থাৎ আপুকে। আপু পিছন ফিরে বলল, কি হয়েছে? কিছু টাকা হবে? কেন, টাকা কি করবি? না না, মানে লাগতো। কারো প্রেমে পড়লি না তো আবার, যে এমন ভাবে এখানে টাকা চাচ্ছিস? প্রেমে পড়েছি তো। তা শুনি মেয়েটা কে? কে আবার? আমি যাকে ডাক দিলাম সেই তো। হইছে, আর আমার প্রেমে পড়তে হবে না, পারলে কোনো সুন্দরীর প্রেমে পড়। তোমার মতো সুন্দরী একটাও নেই, তাই তো তোমার প্রেমে পড়েছি। আপু আমার কথা শুনে বলল, পাগল ছেলে একটা। আপু ব্যাগের ভিতর দেখলো একটাই মাত্র 500 টাকার নোট আছে, আর সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। আমার এত লাগবে না, 50 টাকা হলেই হবে। আচ্ছা এটা রাখ, তোর হাত খরচ চালিয়ে নিস। আপু তুমি আমাকে 50 টাকা দাও। বলছিলাম যে আমার কাছে খুচরা নেই, তুই পুরোটাই রাখ তোর কাছে। আমি আপুর কথা শুনে আপুর হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে দেখলাম ব্যাগে আর কোনো টাকা নেই, এই নোটটাই ছিল শুধু, আর সেটাই এগিয়ে দিয়েছে। আপু তোমার কাছে তো টাকা নেই, আর তবুও তুমি শেষ টাকাটা আমায় দিয়ে দিতে চাইলা। আরে পাগল, তুই তো আমার সব কিছু, তোকে দিব না তো কাকে দিব বল? না আপু, আমি এই টাকা নিতে পারবো না। এই টাকা নিলে তুমি বাসায় যাওয়ার টাকা পাবে না, তার থেকে বরং আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরে শোন না আমার কথা। না আপু, আমি কিছু শুনতে চাই না।
আমি আপুকে কথাটা বলে আপুর ব্যাগের টাকাটা রেখে চলে আসলাম। আপু পিছন থেকে ডাকছে, কিন্তু আপুর কথা না শুনে হেঁটে চলে আসলাম। এদিকে আমাদের সব কাণ্ড দেখে ফেললো নীলা, আর মনে মনে বলছে, আমি না জেনে খুব বড় ভুল করছি। হৃদয় যে ম্যাডামের ভাই আগে জানতাম না, আর এখন ম্যাডাম কি আমায় ক্ষমা করবে? নানান রকম প্রশ্ন নীলার মাথায়। নীলা দেখলো আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে, তাই দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। এই শোনো, দেখুন, আপনি করে বললে খুশি হব। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার অনেকটা পথ যেতে হবে। বলছিলাম কি চলো না, তোমাকে আমি নামিয়ে দেই আমার গাড়িতে করে। সরি। কেন? লাগবে না আমাকে ড্রপ করতে। আমি ছোট খোকা না যে আমাকে ড্রপ করে দিতে হবে। সরুন সামনে থেকে আমার। কথাটা বলে আমি নীলার পাশ দিয়ে জোরে জোরে হাঁটা শুরু করে দিলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় পিপ 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 পিছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পাচ্ছি, আর রাস্তার পাশ দিয়ে গেলাম। আবার কিছুক্ষণ পর একইভাবে হর্ন বাজলো। এবার আমি ভাবলাম কি ব্যাপার, আমি তো সাইড দিলাম, তবুও এমনভাবে হর্ন বাজায় কেন? আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম আর চমকে উঠলাম, কারণ সে আর কেউ নয়, নীলাই। পিছন থেকে বারবার হর্ন বাজিয়ে আমাকে বিরক্ত করছে। আমি রাগে কটমট করে নীলাকে দেখলাম, কিন্তু কিছু বললাম না। এবার আমি হাঁটার বদলে জোরে দিলাম দৌড়ানি নীলার ভয়ে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। নীলাও গাড়ি চালানোর স্পিড বাড়িয়ে দিল, আর আমার পিছু পিছু ছুটলো এবং নন স্টপ হর্ন বাজিয়ে যাচ্ছে। আর তার হর্নের শব্দে রাস্তার পাশের লোকও কানে আঙুল দিয়ে রইল। আমি খুব জোরে দৌড়াচ্ছি, আর নীলা আমার পিছু পিছু আসছে। এবার আমি একটু থামলাম আর জোরে জোরে হাঁপাতে লাগলাম বুকে হাত দিয়ে। আর হাঁপাবই না কেন, কারণ যে জোরে দৌড়ানি দিছে। আমি থামার পর নীলাও গাড়ি স্টপ করলো। আমি খুব রেগে গেলাম নীলার উপর, আর নীলার কাছে গিয়ে বললাম, এই যে ম্যাডাম, কী সমস্যা আপনার? তখন থেকে পিপ 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 দিয়েই যাচ্ছেন, তাও আবার নন স্টপভাবে। আমার গাড়ি আমি পি 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 আমি বাজাইতেই পারি, তাতে তোমার কি? আচ্ছা, আপনি কি চাচ্ছেন বলুন তো? লিফট? আমি কাউকে কিছু দিতে পারবো না, সরি। আরে আমি নিব না, আমি আপনাকে লিফট দেব, আর না হলে পি পি বাজাতেই থাকবো কিন্তু। আমি কারো কাছ থেকে লিফট নিতে পারবো না। তারপর আশেপাশের কিছু লোক ডাকলাম আর ঘটনা খুলে বললাম। লোকগুলো যখনই নীলাকে দেখলো আর সবাই পালিয়ে গেল। আমি এর কিছুই বুঝতে পারলাম না। আবার হাঁটা শুরু করলাম, আর নীলা ঠিক একইভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। এবার আমি আর সহ্য করতে না পেরে কানের ভিতর 2 আঙ্গুল দিয়ে আবার দিলাম দৌড়, আর দৌড়াতে দৌড়াতে বাসায় এসে পৌঁছলাম। বাসায় গিয়ে সোজা ধপ করে বিছানায় পড়ে গেলাম আর বলতে লাগলাম, বাপরে বাপ, এই মেয়ে না গন্ডি রে বাবা, কেউ এমন করে নাকি? এই কাজ আমি করলে ইপটিজিংয়ের নাম করে 1 কোটি কেস বানানো হতো, অথচ কেউ কিছু না বলে পালিয়ে গেল। রাতের খাওয়া শেষ করে আমি শুয়ে শুয়ে আজ রাস্তায় যা ঘটে গেল তা ভাবছি আনমনে। অমনি ধপাস করে একটা শব্দ হলো ঘরের ভিতর। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম, আর একজনকে দেখে আউ করে চিৎকার করে দিলাম। আমার চিৎকার শুনে আপু দৌড়ে ঘরে দরজার কাছে এলো, আর একটি চিৎকার দিবে এমন সময় নীলা এসে আমার মুখ চেপে ধরলো। খবরদার চিৎকার দিবে তো তোমাকে ফাঁসিয়ে দেব, আর বলবো তুমি আমাকে জোর করে এত রাতে তোমার ঘরে নিয়ে আসছো। আমার মুখ চেপে ধরে আছে নীলা, আর আপু ঘরের বাইরে থেকে আমাকে ডাক দিচ্ছে, কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না। আমি তোমার মুখ থেকে হাত সরিয়ে নিচ্ছি। তোমার আপুকে বলবা ঘরে কিচ্ছু হয়নি, বলবা খারাপ স্বপ্ন দেখেছি। যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে খবর আছে। নীলার এমন কথা শুনে কি করব বুঝতে পারলাম না। তারপর বললাম, আপু কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। খারাপ স্বপ্ন দেখেছিলাম তো, তাই এমন চিৎকার দিছি। আমি কথাগুলো ঘরের ভিতর থেকে বললাম। ভাই, তুই একটু দরজাটা খোল প্লিজ। আমি একটিবার তোকে দেখেই চলে যাব। আমার কেমন জানি লাগছে হৃদয়, প্লিজ খোল না বাবা দরজাটা একটু। নীলা মনে মনে ভাবলো, যদি হৃদয়ের বোন ঘরে এসে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আর আমি ধরা পড়ে যাব। না, যে করেই হোক সামলাতে হবে। ওই খবরদার যদি দরজা খুলছো তাহলে মজা কাকে বলে বুঝিয়ে দেব। প্লিজ আপনি আমার ঘর থেকে চলে যান, আমি ঘরের দরজা খুলে আপুর কাছে যাব। এই তুমি কি ছোট খোকা নাকি যে আপুর কাছে থাকতে হবে? যা বলছি করবি নাকি আমি কিছু করব? এইদিকে আমি ঘরের বাইরে থেকে ভাবছি, কি হলো এখনো ঘরের দরজা খুলছে না কেন? কি হয়েছে ঘরে? হৃদয়, ওই হৃদয় ভাই, দরজাটা তো খোল। আমার ভালো লাগছে না, তোকে একটু দেখবো আর চলে যাব। কার সাথে ফিস ফিস করে কথা বলছিস? আমি মনে মনে বলছি, এবার বুঝি ধরা খাই। না আপু, কই কারোর সাথে কথা বলছি না তো। আমি একাই আছি ঘরের মধ্যে, আর কেউ নাই। কেউ নাই? তাহলে তোর দরজা খুলতে কি সমস্যা? দরজা খুলবি নাকি দরজা ভেঙে ফেলবো? আমি ভাবছি, এই রে এবার আমি শেষ। আপু তো রেগে গেছে, এখন কি করি? এই মেয়ে, তোমার জন্য আজ আমার এই অবস্থা। কেন আসতে গেলে আমার ঘরে এত রাতে?
বারে, আসবো না কেন? আমাকে এতদিন ধরে ঘোরাচ্ছ কেন? আমি কি করলাম আপনার সাথে? প্লিজ আপনি চলে যান, নয়তো কোথাও লুকিয়ে থাকুন। আপু যে পরিমাণ রেগে গেছে তাতে দরজা খুলতেই হবে। আমি কোথাও লুকাতে পারবো না, দরকার হলে তুমি লুকাবে। প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না। আপনাকে হাত জোর করে বলছি, আপনি চলে যান। না, আমি যাব না এখান থেকে। অনেকটা জেদ নিয়ে বলল নীলা। আপু আবার বলে উঠলেন, হৃদয়, কি হলো? দরজাটা খুলছিস না কেন? আপনি প্লিজ কোথাও লুকান, না হলে আমি শেষ হয়ে যাব আজ। আমি অনেক অনুরোধ করে বলছি নীলাকে। এবার নীলা আমার কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়ল, আর আমি গিয়ে ঘরের দরজা খুলে দিলাম। আপু ঘরের ভিতর প্রবেশ করলো। কিরে, এতক্ষণ লাগে তোর ঘরের দরজা খুলতে? কার সাথে এমন ফিস ফিস করে কথা বললি? না না না, কই কারোর সাথে না। আমি তো একা একা কথা বললাম। আর কি, তুমি দেখো কেউ নেই ঘরে। কিরে, তোর কি হয়েছে কি? তুই তো কখনো তুতলাস না, আজ এমন কি হলো যে তুতলাচ্ছিস? না আপু, আমার কিছু হয়নি। তুমি যাও তো, আমি ঘুমাবো। ভাই বোনের সব কথা আমি খাটের তলা থেকে শুনছি আর মুচকি মুচকি হাসছি। তোর ঘরে কেউ একজন আছে, আমি একটু খুঁজে দেখি। আপু কেউ নেই আমার ঘরে, বিশ্বাস করো। আমি খুঁজলে তোর কোনো সমস্যা? না মানে আমার আবার কি সমস্যা? আচ্ছা, খাটের নিচে দেখি তো কাউকে পাই কিনা। বোনের মুখে এমন কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর এদিকে নীলাও মনে মনে বলছে, আজ আমিও গেলাম। আমি ভাবছি এখন যদি আপু নীলাকে দেখে ফেলে তাহলে তো আমাকে, শালা নীলাটাও আর আসার সময় পেল না, রাতের মধ্যে আসতে হলো। না না আপু, খাটের নিচে কেউ নেই তো। কেউ নেই? তাহলে আমি দেখলে কি সমস্যা তোর? না না, সমস্যা নেই তো। বলছিলাম কি, তুমি যাও, আমি ঘুমাবো। কোনো ঘুমাঘুমি নেই, আজ ভাই বোন সারা রাত গল্প করব। কি? হ্যাঁ, গল্প। আচ্ছা সর, আগে খুঁজে দেখি কে আসছিল তোর ঘরে। আপু আমার কোনো রকম কথা না শুনে খাটের নিচে লাইট মেরে দেখতে লাগলো, আর আমি করে একটা বড় চিৎকার দিলাম। আর আপু খাটের নিচে দেখলো। এত রাতে এমন রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? খুশিতে চিল্লাচ্ছি, আপুর খুশিতে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়। আপু খাটের নিচে কেউ নেই? না, কেউ নেই, এখন ঘুমিয়ে পড়। সত্যি কেউ নেই? সত্যিই কেউ নেই। কথাটা বলেই চলে গেল আপু ঘর থেকে, আর সাথে সাথে আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম। আর ভাবছি কি ব্যাপার, নীলা গেল কোথায়? খাটের নিচেই তো ছিল। আমি এবার খাটের নিচে তাকিয়ে দেখলাম, ঠিকই তো, নীলা নেই খাটের নিচে। তাহলে গেলটা কোথায়? আমি ভাবছি ভূত নয়তো আবার। ও আপু, তুমি গেলা কেন? আমার বড্ড ভয় করছে। আমি খাটের নিচে তাকিয়ে আছি, এমন সময় নীলা আমার পিঠে টোকা দিল, আর আমি ভাবলাম ভূত, তাই আবার চিৎকার দেওয়ার আগে আমার মুখ আবার চেপে ধরে বিছানায় ধপাস করে পড়ে গেলাম। আমি আর নীলা আমার বুকের উপর পড়ে আছে, আর আমি অপলক নয়নে তাকিয়ে আছি নীলার চোখের দিকে। চোখ এক বিন্দু সরাচ্ছি না।